মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সিএমএইচে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। আর শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের পাশাপাশি 6 মাসের মধ্যে বিচার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর এ নিয়ে বিস্তারিত রিপোর্টটি করেছেন আতিকুর রহমান তিতাস। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সকাল থেকেই উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালন করা হচ্ছে নানা কর্মসূচি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নেই স্লোগানে মধ্যরাতে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। রাত 1টার দিকে শুরু হওয়া এই মিছিলে শুরু করেন সুফিয়া কামাল হলের ছাত্রীরা। এরপর এতে ধাপে ধাপে যোগ দেন অন্য হলে শিক্ষার্থীরা। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সবাই। শুধু নারীরাই নয়, তাদের সাথে বিক্ষোভে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও। এ সময় নারী শিক্ষার্থীরা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে বিচারহীনতার পূর্বে সেই সংস্কৃতি বিলোপ করে দ্রুত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির কার্যকর করতে হবে। আজকে আসিয়ার খবর আসার পরে যে 4-5টা ধর্ষণ আরো হয়ে গিয়েছে বা আরো বেশি হয়ে গিয়েছে, 11টা ধর্ষণ মোট হয়েছে, প্রমাণিত একটা ঘটনা। এরপরেও এখন পর্যন্ত তার কিন্তু দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা হয়নি। ধর্ষকের দ্রুততম সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেভাবে কিন্তু কার্যক্রম গ্রহণ করছে না। অন্যদিকে গত রাত 2:30টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। 8 ঘন্টা অবরোধের পর রাত 3টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। রাত 2:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক হয়ে ঢাকা আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। এছাড়া মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে সকালে ঢাকা সেনানিবাসে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ খবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে তাৎক্ষণিক এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। শিশু ধর্ষণের ঘটনার 3 দিন পর 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের 4 জনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে চলছে নানা কর্মসূচি। আর এ বিষয়ে জানতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। আরিফ, শিশু ধর্ষণের প্রতিবাদে কি কি কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা? তাদের দাবিগুলো কি? গত রাত থেকেই কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি যেটি বলছিলেন যে 8 বছরের শিশু, মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে গতকাল রাত থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু প্রতিবাদ মুখর হয়ে ওঠে। এবং আমরা দেখেছি যে গতকাল রাত 1:30 থেকে 2টার দিকে এই রাজু ভাস্কর্যের পদদেশে কিন্তু জড়ো হয়েছিল বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষার্থীরা। এবং তারা কিন্তু 24 ঘন্টার একটি 2 দিনের একটি 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে যে 48 ঘন্টার মধ্যে দৃশ্যমান তারা একটি এই যে ধর্ষক রয়েছে, যারা ধর্ষক রয়েছেন এবং যারা সহকারী রয়েছে তাদেরকে আসলে গ্রেপ্তারের এবং দৃশ্যমান যে তাদের বিরুদ্ধে আইনানুগ নেওয়া হয়েছে সেটিকে তারা যেন চান, সেটি কারণে 48 ঘন্টার কিন্তু তারা আলটিমেটাম দিয়েছিলেন। তারপর থেকে আজকে সকাল থেকে আমরা দেখেছি এই রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু প্রথমে আমরা এখানে এসে দেখি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এসেছেন। তারাও এই যে আছিয়া 8 বছরের শিশু, তাকে যে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণের প্রতিবাদ সহ এই এখন পর্যন্ত যত ধর্ষণ হয়েছে এবং সেই ধর্ষণে যারা শাস্তি আওতায় আনা হয়নি তাদেরকেও কিন্তু আসলে সব মিলিয়ে সবাইকে শাস্তির আওতায় আনতে কিন্তু তারা এখানে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্যের পদদেশে এসেছে এবং তারা কিন্তু অনেক বিভাগেই কিন্তু তারা পরীক্ষা থেকে শুরু করে ক্লাস বর্জন করার মতো তাদের কর্মসূচি নিয়েছেন। এবং তারা জানিয়েছেন 48 ঘন্টার মধ্যে যদি এই যে ধর্ষক রয়েছে তাকে গ্রেপ্তার করে তাকে যদি আইনের আওতায় না আনা হয়, যে শাস্তি রয়েছে শাস্তি যদি নিশ্চিত করা না হয় তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচিতে যাবেন। এই যে এখন কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এখানে একটি লাঠি মিছিল হওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি দফায় দফায় কিন্তু বিভিন্ন
বিভিন্ন ধরনের হল থেকে কিন্তু আসলে মিছিল নিয়ে কিন্তু এই রাজু ভাস্কর্যের পাদদেশে আসা শুরু করেছেন এই যে শিক্ষার্থী রয়েছে তারা, এবং এই পাশাপাশি তাদের আরেকটি দাবি রয়েছে যে এই 48 ঘন্টার মধ্যে তাদের যে শাস্তি নিশ্চিত, পাশাপাশি আগামীতে যেন ধর্ষকরা এরকম কাণ্ড না ঘটাতে পারে, সে কারণে জনসম্মুখে যেন এই শাস্তি করা হয়। সেই কারণেও কিন্তু এই অন্তর্বর্তী সরকার রয়েছেন তার কাছে কিন্তু দাবি জানিয়েছে এই যে শিক্ষার্থীরা। আমরা যে লাঠি মিছিলটি হবে সেটি এখনো শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি সবাই জড়ো হবেন এখানে রাজু ভাস্কর্যের পাদদেশে। এখান থেকে হয়তো লাঠি মিছিলটি এখান থেকে শুরু হতে পারে, এবং সেখান থেকে কোনো কর্মসূচি থাকে কিনা 48 ঘন্টার মধ্যে এই যে আইনের আওতায় আনা, যদি দৃষ্টান্তমূলক শাস্তি যেটা দাবি করছেন তারা সেটা না হয়, তাহলে পরবর্তী কর্মসূচি কী হতে পারে সেটি আসলে তারা এখান থেকে জানাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী SM আরিফ। এদিকে ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এই বিষয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার অন্তু। আপনি ঠিক যেমনটি বলছিলেন, আসিয়া ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করেছে। এছাড়াও দুপুর 12টার দিকে তারা আসলে প্রধান ফটকের সামনে গিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এখনও আমি যদি দেখাই যে রাজশাহী প্যারিস রোডে তারা এখনও অবস্থান কর্মসূচি পালন করছে, এবং তারা ধর্ষকদের গ্রেপ্তার সহ সর্বোচ্চ যে দাবি সেটা তারা পরিচালিত করছে। আমি এখন কথা বলছি একজনের সাথে যিনি আসলে এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দিচ্ছে। উনি আসলে জানাবেন যে ওনারা কি ধরনের কর্মসূচি সামনের দিকে দিতে চাচ্ছে এবং আসলে সামনে কি ধরনের বিচার দাবি করছে। দেখেন, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ধর্ষণের বিরুদ্ধে উত্তাল হয়েছে, এবং আমরা চাই যত দ্রুত সম্ভব, আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শুধুমাত্র আসিয়া ধর্ষণের মামলা না, ইতোপূর্বে খাদিজার, তনু, তাদের সহ সকল ধর্ষিতার ব্যাপারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অতি সত্বর বিচারের আওতায় আনতে হবে, এবং যত দ্রুত সম্ভব আইন প্রণয়ন করতে হবে যে ধর্ষণের ব্যাপারে সর্বোপরি সকল আইনকে কঠোরভাবে বাস্তবায়ন করাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ বিপ্লবের 7 মাস পরে এখনো পর্যন্ত আমাদের বোনদের নিরাপত্তা নিয়ে যদি আমাদের শঙ্কিত হতে হয়, তাহলে এই ইন্টারিম, অবশ্যই আমি বলবো যে এই ইন্টারিম ব্যর্থ, এবং এই ইন্টারিম যদি ব্যর্থ হয় তাহলে এই বাঙালি আবারও নামবে, আবারও একটি জুলাই আনবে। এই জন্য তাদেরকে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাচ্ছি, তারা যেন যত দ্রুত সম্ভব দেশের প্রশাসনিক অবকাঠামো ঠিক করে, দেশের নিরাপত্তা নিশ্চিত করে, বোনদের নিরাপত্তা নিশ্চিত করে, আমাদের সর্বোপরি সকলের নিরাপত্তা নিশ্চিত করে। দর্শক, যেমনটি শুনছিলেন যে উনি জানাচ্ছিলেন যে কালকেও তারা একই ধরনের কর্মসূচি দিয়েছে, এবং আসিয়া শুধু না, সারা বাংলাদেশে যতজন ধর্ষণের শিকার হয়েছে তাদের নিরাপত্তার দাবিতে তারা আসলে আন্দোলন চালিয়ে যাবে। এই ছিল দর্শক আমার কাছে সর্বশেষ তথ্য। অন্তু, আপনাকে ধন্যবাদ। মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় মানবাধিকারের ওপর ছুরিকাঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন তিনি। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবে জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, নৈতিক শিক্ষাকে বিকশিত করার উদ্যোগ নেবে জামায়াত। যতক্ষণ আদায় না হয়, বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে, তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যায় কোনো লেখাপড়া হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মঘণ্টার সময় বাসায় বসে শিক্ষকতা করেন, বিকল্প কলেজ অথবা স্কুল গড়ে তোলেন, তাহলে আপনি ওখানে বেতন নিচ্ছেন কেন? আপনি ওখানে যদি বেতন নেন, শিক্ষা আপনাকে ওখানে দিতে হবে। আর যদি আপনি এখানেই পড়াতে চান, তাহলে ওই বেতনটা আপনি নেবেন না, এটা আপনার জন্য সঙ্গত নয়। আপনি একজন মহান শিক্ষক,
আপনিই তো জাতিকে বিবেক জাগিয়ে তুলবেন, সুতরাং বিবেকের জায়গায় আপনাকেও সচেতন হতে হবে। দর্শক, এ পর্যায়ে রয়েছে মাই টিভি বিশেষ। শেখ হাসিনা সরকার পতনের পর নানা মতের মানুষের সমন্বয়ে গঠিত হল রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। প্রবীণ অভিজ্ঞতা ছাড়া রাজনীতি কতটা গতি পাবে তা নিয়ে রয়েছে আলোচনা। দলটির নেতারা বলছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে তাতে অংশ নেবে নাগরিক পার্টি। তবে শেখ হাসিনার বিচার তাদের মূল দাবি। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। ছাত্র জড়তার গণ অভ্যুত্থানের প্রায় 7 মাস পর চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিন রাজধানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায়ে নানা পথ এবং মতের মানুষের সমন্বয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে রাজপথে নেতৃত্ব দেয়া তরুণদের অন্যতম একটা অংশ মিলিয়ে মূলত গঠিত হয়েছে রাজনৈতিক এই দল। তাই 24-এর পরে নতুন আশঙ্কার জন্য নতুন একটি রাজনৈতিক দল প্রয়োজন। সেই লক্ষ্য থেকে আমরা রাজনৈতিক দল করেছি, করার দায় অনুভব করেছি। তৃতীয় বিশ্বের একটা দেশ হিসেবে জনগণকে ক্ষমতায়িত করা, পরিবারতান্ত্রিক এলিট পরিসরের বাইরে গিয়ে। উপদেষ্টার পদ ছেড়ে ইতিমধ্যেই দলটির সিফাহ সালারের ভূমিকায় নাহিদ ইসলাম। প্রাথমিকভাবে ঘোষিত 151 সদস্যের কেন্দ্রীয় কমিটি মূলত তারুণ্য নির্ভর। এতগুলি রাজনৈতিক দল থাকার পরে আরেকটি রাজনৈতিক দল তারা সফল হওয়ার মতো জায়গায় যেতে পারবে কিনা, এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে। তবে এই ধরনের প্রেক্ষাপটে রাজনীতি করার সুযোগ কিন্তু আছে। সবাইকে কম বেশি তরুণ মনে হচ্ছে। এখন রাজনীতিতে কিন্তু একটা অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। তারুণ্য নির্ভর দল এটা খুবই পজিটিভ একটা কিছু হয়েছে বৈশ্বিক মানদণ্ডেও। সেদিক থেকে প্রবীণদের অবশ্যই আমরা সাথে রাখব, কিন্তু তরুণরাই এখানে মূল চালিকা শক্তি। আত্মপ্রকাশের মধুচন্দ্রিমা পার না হতেই পদত্যাগের ঘটনাও ঘটছে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে। এই ট্রানজিশন পিরিয়ডটাতে আমরা হয়তো বিভিন্ন সংকট দেখতে পাবো, কিন্তু এই সংকটকে সমাধান করে আমাদের এগিয়ে যেতে হবে। সংস্কার এবং বিচারের দাবি প্রাধান্যের তালিকায় থাকলেও ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে তাতে অংশ নিতে প্রস্তুত নাগরিক পার্টি। মনে করি অংশগ্রহণের জন্য অবশ্যই আমরা প্রস্তুত এবং প্রস্তুতি নিচ্ছি। অংশগ্রহণটা কী মাত্রায় আমরা করতে পারবো এবং কতটুকু ব্যাপকভাবে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারবো, সেটা এই কয় মাসে আমাদের কাজের উপর নির্ভর করে। এই কম সময়ের মধ্যে ছাত্ররা আসলে সেই জায়গায় তৃণমূলে কতটুকু তারা ওই জায়গায় নিয়ে যেতে পারবে, এটা তো ভোটের ব্যাপার আছে সেখানে, সেটা এখনো দেখার বিষয়। এখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সারা দেশের মানুষ রাজনীতি সচেতন হয়ে উঠেছে। এখন খুব অল্প সময় অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব, অসংখ্য মানুষকে আমাদের সাথে নিয়ে আসা সম্ভব। যদিও নির্বাচনে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে ইতিবাচক ভাবনাই রয়েছে এনসিপির। যারা আমাদের 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে চাইবেন, সেই পুরনো দলগুলোর সাথে হয়তোবা আমাদের জোট আলাপ আলোচনা, আমাদের একটি অ্যালায়েন্স হতে পারে। তবে সঠিক কর্মকৌশল নির্ধারণ করে তৃণমূলে যেতে পারলে আগামীতে নাগরিক পার্টির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ছাত্ররা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষে যত বাধাই আসুক না, তাহলে হয়তো একটা জায়গায় যেতে পারবে। তারা গ্রেটেস্ট পার্টি হতে পারেন যে কোনো পুরনো দল, কিন্তু আমরা লেটেস্ট পার্টি এবং আমরা লেটেস্ট মানুষের যে জন আকাঙ্ক্ষা আছে সেটাকে ধারণ করি। এটা ঐতিহাসিক বাস্তবতা সত্য। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে উত্তরা গণহত্যার অভিযোগে সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 9 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার সময় সরাসরি অংশগ্রহণ সহ নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যাদের প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। উত্তরা জুলাই আগস্ট গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই আগস্টে রামপুরা গণহত্যা মামলায় 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আইটেমটি ছিল সেটা ছিল উত্তরার রিলেটেড যে ঘটনা, জুলাই আগস্টের ম্যাসাকারের মামলা। সেখানে আমরা 2 মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে 12ই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই একই মামলায় 2 জন আসামি এডিসি ইকবাল এবং ওসি মুজিবুর রহমান, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি, এই 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে 1 দিনের জন্য হস্তান্তরের জন্য যে আবেদন ছিল সেটিও আদালত মঞ্জুর করেছেন। উত্তরার ব্যাপারে যেটা আমরা বলেছি যে এই জুলাই আগস্ট
এই ছাত্র অভ্যুত্থান জনতার অভ্যুত্থান চলাকালে সেখানে এই যাদের দুজনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। আমপ্রতীক চেয়ে আবেদন করেছে ন্যাশনাল পিপলস পার্টির একাংশ। ইসির সঙ্গে আমপ্রতীক চেয়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামানের নেতৃত্বাধীন 4 সদস্যের প্রতিনিধি দলটি। তারা বলেছেন ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট হওয়ায় 14 জন স্থায়ী কমিটির সদস্যের স্বাক্ষরে সংগঠনটি থেকে শেখ সালাউদ্দিন সালুকে বহিষ্কার করা হয়। এরপর থেকে দলের অভ্যন্তরে ফাটল ধরাতে সংগঠনটিতে বিভক্তি ঘটানোর পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেন শেখ সালাউদ্দিন সালু। 2007 সালে আমাদের দল গঠন হয় ন্যাশনাল পিপলস পার্টি। ন্যাশনাল পিপলস পার্টি গঠন করা এবং 2008 সালে আমরা রেজিস্ট্রেশন পাই, আমমার্কা রেজিস্ট্রেশন। এবং নীলু সাহেব মারা যান এবং নীলু সাহেব দলের বহির্ভূত শেখ হাসিনা ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে থাকার কারণে আমরা তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছিলাম। কিন্তু তখনকার নির্বাচন কমিশনার প্রতীকটা আমাদের আমটা না নীলু সাহেবকে দিয়েছিল। সেইটা ইলেকশন কমিশনে আমরা এসে দরখাস্ত করেছিলাম যে আপনি আমাদের প্রতীকটা দেওয়া, কারণ তখনকার শেখ হাসিনার সাথে আমরা যাই নাই, তার আজ্ঞাবহ হই নাই। শেখ শওকত হোসেন নীলু বা আসমা বা এইটা মেনন সাহেবরা যারা গিয়েছিল তাদের দিচ্ছে, অথবা আমরা এখন ন্যায় বিচার চাই। সেই ন্যায় বিচারের জন্য আজকে শুনানি ছিল। আমরা কোর্টে দরখাস্ত করেছিলাম, কোর্ট এনাকে অর্ডার দিছে যে এটাকে ন্যায় বিচার সঙ্গত করে আমাদের জানান। সেইটা শুনানি নিছে এবং আমরা শুনানি দিয়েছি, খুব সদ্যপূর্ণ হয়েছে এবং আশা করি ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতীক পাব। চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছে। শহরের কোরালিয়া এলাকায় একটি বাসায় ভোর রাতে সেহরির খাবার গরম করার সময় ঘটনাটি ঘটে। এদের মধ্যে মারাত্মকভাবে দগ্ধ 4 জনকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া 2 জন ভর্তি আছেন চাঁদপুর জেনারেল হাসপাতালে। গ্যাস লাইন লিকেজ থেকে এমন বিস্ফোরণ ধারণা করছেন স্বজনরা। চাঁদপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান জানান, ঢাকায় যাদের প্রেরণ করা হয়েছে তাদের মধ্যে কেউ 50 ভাগ ও কেউ 60 ভাগ দগ্ধ হয়েছে। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন 2 জনের 20 ভাগ পুড়ে গেছে। মাদারীপুরে 2 ভাই সহ 3 জনকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলা নিহত সাইফুল আতাউরের চাচা হোসেন সর্দার ও প্রতিপক্ষ শাহজাহান খান সহ 49 জনকে আসামি করা হয়েছে। নিহত সাইফুলের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, কীর্তিনাশা নদী থেকে বালু তোলা নিয়ে বিরোধের জেরে গতকাল শনিবার শাহজাহানের সমর্থকরা সাইফুলের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে সাইফুল ও তার বড় ভাই আতাউর মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর ঈদ মার্কেটগুলো। ফুটপাত থেকে শুরু করে শপিং মল এখনও ক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ঈদ আসতে বেশ কয়েকদিন সময় থাকায় বেচাকেনা কম বলে জানালেন ব্যবসায়ীরা। 15 রোজার পরেই জমজমাট হবে ঈদ মার্কেট, এমন প্রত্যাশা তাদের। শিমুল খানের রিপোর্ট। ঈদ এবং নতুন পোশাক যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আসছে। তাই তো পোশাক কিনতে রাজধানীর বিপণী বিতানগুলোতে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। বিক্রেতারা বলছেন 15 রমজানের পর আরও জমজমাট হয়ে উঠবে বেচাকেনা। এখন রোজা শুরু, সামনের দিকে হয়তো কাস্টমার বাড়বে, বেচাকেনাও বাড়বে। 15 রোজার পরে যতটুকু কেনার, কিন্তু বাট শবে বরাতের পর থেকে এটা বেচা বিক্রি যায়, এই বছর এটা হয়নি। 20-18 রমজানের মধ্যেই আমাদের বেচাকেনা পুরো ফুল নিয়ে থাকবে। যদিও গত বছরের চেয়ে এবছর পোশাকের দাম তুলনামূলক অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আমি এখন জামা কিনেছি আর ফুল প্যান্ট কিনেছি। এখানে কাপড়ের দামটা একটু বেশি যাচ্ছে, আবার দেখা গেছে যে দামাদামি করলে অল্প দামে ছেড়ে দিচ্ছে। তুলনামূলকভাবে এখন একটু বেশি মনে হইতাছে আমার কাছে। কেউ আইয়া ভালো চায়, কিন্তু তার সামর্থ্য নাই, তার বাজেট নাই, তখন সে বাধ্য একটু কম দামের দেয় নাই। শুধু কাপড়ের দোকানে নয়, ছোঁয়া লেগেছে মেয়েদের সাজসজ্জার নামি দামি বিপণীতেও। সবার প্রত্যাশা, সিয়াম সাধনার পর ঈদের খুশি ছড়িয়ে যাবে সবার মাঝে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ফেনী শহরে হরেক রকম মুখরোচক ইফতারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এবার বিগত বছরগুলোর তুলনায় দাম বেশি নেওয়া বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এরপরও সবাই সাধ্যমতো কিনছেন ইফতারি। দোকানিরা বলছেন, কাঁচামালের দাম বৃদ্ধিতে বেড়েছে ইফতার সামগ্রীর দাম। প্রতিনিধি আমিন চৌধুরী রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস মাতবর।
ফেনী শহরের হোটেল রেস্তোরাঁগুলোতে দুপুরের পর থেকেই সরগরম হয়ে ওঠে ইফতার বাজার। দোকানিরা হাক ডাকে ব্যস্ত। বেশি দাম হলেও ক্রেতারা আয় ব্যয়ের হিসেব কষে কম হলেও কিনছেন মুখরোচক বাহারি এসব ইফতার। রোজার প্রথম দিন থেকেই শহরের বিভিন্ন স্থানে বাহারি সব ইফতারির পরোসা সাজিয়ে বসেছেন দোকানিরা। জমজমাট বেচাকেনায় দোকানিদের দম ফেলার সুযোগ নেই। কয়েকটা আইটেম নিচ্ছি, চিকেন ফ্রাই সহ। দাম একটু বেশি, তারপরেও মানসম্পন্ন আছে, এই জন্য এখান থেকে নেওয়া। পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টা ওনারা খুবই জোর দিয়েছে। আপনারাও দেখবেন যে ওনাদের প্রত্যেকটা আইটেম ঢাকা আছে, ধুলাবালি পড়তেছে না। গতানুগতিক ইফতারির সঙ্গে এবার যোগ হয়েছে খাসির লেগ রোস্ট, এছাড়াও কাচ্চি বিরিয়ানি, হালিম, জিলাপি, মাংসের তৈরি নানা ধরনের কাবাব রয়েছে ইফতার বিক্রির দোকান ও রেস্তোরাঁগুলোতে। শহরের কয়েকটি অভিজাত রেস্তোরাঁয় রয়েছে বুফের আয়োজনও। তারপরে অনেকটা আইটেম, চাইনিজের অনেক আইটেম আছে, জুস বারের অনেক আইটেম আছে। এবার যে স্পেশাল আইটেমগুলো করেছি তার ভিতরে একটা হচ্ছে যে স্পেশাল শাহী হালিম। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর ইফতার সামগ্রীর দাম বেড়েছে। এটি এত বেশি ব্যয়বহুল যা আমাদের মতো সাধারণ পরিবারের জন্য এটি খুবই কষ্টকর। দাম আছে মোটামুটি ভালো আছে, খারাপ না। তারা মান ঠিক রাখে তাহলে অবশ্যই এখানে ভোক্তা বা কাস্টমার হবে। হোটেল মালিকরা জানান বাহারি ইফতারের মধ্যে বেগুনি পেঁয়াজুর পাশাপাশি শামি কাবাব, টিক্কা কাবাব, চাপালি কাবাব, মুরগির রোস্ট, কিমা পরোটা ও জিলাপির বিক্রি বেশি। কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এবছর ইফতার সামগ্রীর দাম কিছুটা বাড়তি বলে জানালেন এই ব্যবসায়ী নেতা। আমরা মূল কমিটি সহ আমরা বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং নিম্ন যারা রাস্তার ধারও ইফতারে বিক্রি করে তাদের ইয়াগুলোতে আমরা সবসময় মনিটরিং করি। ইলিয়াস মাতবর, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদাহ রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আহ্বান জানান। সাক্ষাতে দুই দেশ কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বিশেষ করে বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। কুয়েতের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন। এ সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান।